তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মে মাস জুড়ে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এমন সমাবেশ ও সেমিনারের আয়োজন করে বিএনপির 3টি সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সবশেষ আয়োজনটি ছিল আজ ঢাকায়। সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা আবারও বলতে চাই, তার ভাষায়, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে বলেছেন অনুষ্ঠিত হতে হবে, তারপরে বলেছেন হবে, এবং এরপর দলের নেতাকর্মীদের সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আজকের আলোচনার বিষয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এর মধ্যে উপস্থিত হয়েছেন রাজনীতি বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি আমাদের সাথে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। তারুণ্যের যে সমাবেশটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর তরুণদের নিয়ে বিএনপির 3 সংগঠনের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে এই বিশাল সমাবেশ। দেশের 4টি বিভাগের লাখো তরুণ একসাথে বিভিন্ন স্লোগানে দাবি তোলেন আগামীর বাংলাদেশ গড়তে তারুণ্যের রাজনৈতিক অধিকারের। অস্থায়ী মঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতি, একে একে তরুণদের অনুপ্রাণিত করতে দেয়া হয় উদ্দীপনাময় বক্তব্য। সকাল থেকে দুপুর তীব্র রোদের পারদ, অবশেষে তরুণদের জনস্রোতে হঠাৎ ঝুম বৃষ্টি। কোনো বৈরিতা যেন থামাতে পারেনি নতুন স্বপ্ন গড়ার স্লোগান। তরুণদের আরও উজ্জীবিত করতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আগামীর বাংলাদেশ গড়তে এই তরুণরাই আসল শক্তি, যাদের কাজে লাগিয়ে ভবিষ্যৎ দেশ গড়বে বিএনপি। বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা, ইংরেজি শেখার সুযোগ পাই। তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা, যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা, এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। দেশের সব সংকট কাটিয়ে উঠতে দরকার দ্রুত নির্বাচন, কিন্তু বিভিন্ন তালবাহানায় পেছানোর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র চালানোর ইচ্ছে থাকলে জনগণের কাতারে এসে নির্বাচন করতে হবে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারকে কোনো কাজে নিজেদের ভাবমূর্তি নষ্ট না করার সতর্কতা জানিয়ে তারেক রহমান বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তাই প্রস্তুতির নির্দেশ দেন নেতাকর্মীদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন।
পরে সবার সাথে স্লোগান তুলেন, আর কোনো দেশের পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ এই 4 বিভাগের লাখো তরুণদের জমায়েত। বলছেন এই তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্মিত হবে আগামীর নতুন বাংলাদেশ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রনি ভাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির অনেক দিনের। এই দাবি করতে করতে আজকে যেই ভাষায়, যে শব্দচয়নে, যেই ভাবে প্রকাশ করলেন জনাব তারেক রহমান, হতে হবে এবং হবে, তার জন্য প্রস্তুতি নেয়া, বাস্তবতা কি বা তার এই আস্থার মানে ভিত্তিটা কি বলে মনে করেন? আপনার বিশ্লেষণ কি বলে? এখন আসলে পুরো মাঠ তো ফাঁকা, এবং সেখানে রাজনৈতিক দল বলতে আসলে বিএনপিকে বোঝায় ভোটের রাজনীতিতে। জামাত সংঘবদ্ধভাবে একটা শক্তি, তবে ঢাকা শহর এবং আরও 2-4টি জেলা শহর বা বিভাগীয় শহরে, চট্টগ্রামে তাদের একটা শক্তি আছে, রাজশাহী শহরে তাদের একটা শক্তি আছে, সাতক্ষীরা, তারপরে বাগেরহাট, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরকম এলাকায় ভিত্তিতে তাদের কিছু শক্তি আছে। কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের কন্টেম্পোরারি ইন অল রেসপেক্ট, যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ, মূল মহিলা আওয়ামী লীগ আর যুব মহিলা লীগের কন্টেম্পোরারি যে শক্তিগুলো, এটা কেবলমাত্র বিএনপির আছে। 2 নম্বর হলো যে অর্থ, টাকা। আপনি দেখেন এই যে অনুষ্ঠানে আসছে, এই অনুষ্ঠানে সবার মাথায় ক্যাপ। তো এখন যদি এখানে তারা বলছে 15 লক্ষ লোক আসছে, তাদের টার্গেট 15 লক্ষ, বাদ দেন 10 লাখ যদি আসে, তাহলে 10 লাখ গেঞ্জি, 10 লাখ ক্যাপ, কত টাকা এখানে বিনিয়োগ করতে হয়েছে। এক একটা ছেলে যারা এসছে, গড়ে যদি আপনি 500 থেকে 1000 টাকা তাদের ট্রান্সপোর্টেশন কস্ট, দুপুরের খাওয়া 1000 টাকা যদি ধরেন, তাহলে এখানে একটা বিশাল যে বিনিয়োগ, এই যে অর্থনৈতিক যে ব্যাকবোন, এটা কেবলমাত্র বিএনপির আছে। কাজেই এই যে বিএনপির যে অর্থনৈতিক ব্যাকবোন, আপনি 10 লাখ গেঞ্জি টি শার্ট কিনেন তো মার্কেট থেকে কত টাকা লাগে, 10 লাখ ক্যাপ ম্যানেজ করেন, তারপরে 1000 টাকা করে এক একজনের পেছনে খরচ করেন, একটা মঞ্চ করেন, আরও অনেক হাঁকি বাঁকি বিভিন্ন রকম খরচ আছে। তো এইভাবে দেখেন সারা বাংলাদেশে 4টি বিভাগে যদি এরকম বড় বড় আপনি ব্যয়বহুল অনুষ্ঠান করেন, তার সঙ্গে সঙ্গে আবার বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে, তারুণ্যের যারা আইকন হিসেবে পরিচিত এই সময়টিতে, তাদেরকে এনে বিভিন্ন যাকে বলা হয় অডিটোরিয়ামে একাধিক সিরিজ অনুষ্ঠান করা হয়েছে। অর্থাৎ রাজপথে অনুষ্ঠান করা হয়েছে এবং ঘরোয়া অনুষ্ঠান না, ঠিক অডিটোরিয়ামের মধ্যে করা হয়েছে, অনেকটা সেমিনার বা সিম্পোজিয়াম হিসাবে। তো এই জিনিসগুলোতে ব্যাপক উপস্থিতি, ব্যাপক সাড়া, মানে ঘরের মধ্যেও সাড়া, বাইরেও সাড়া। তো এটা অনেকটা, তারেক রহমান তো এখন বিএনপির পিতা, জাস্ট লাইক এ ফাদার। তো যে কোনো বাবা যখন তার সন্তানের সফলতা দেখে, সন্তানের মধ্যে উচ্ছ্বাস দেখে, আবেগ দেখে, তখন বা দৃঢ়তা দেখে, তখন সেই পিতার মধ্যে যে ধরনের একটা গর্ব অনুভব হয়। এখন বিএনপির ফাদার হিসেবে, মুরব্বী হিসেবে, কাস্টোডিয়ান হিসেবে, গার্ডিয়ান হিসেবে ওনার মধ্যে সঙ্গতিকালীন একটা আত্মবিশ্বাস চলে আসবে, যে আত্মবিশ্বাসটা হয়তো 1 মাস আগে ছিল না। এই সময়টাতে তিনি যে এত ব্যাপক সাড়া পাবেন, যেটি আগস্ট মাসের 5 তারিখের আগে উনি কল্পনাও করতে পারতেন না। এখন দেখা গেল যে একটা ছোট অনুষ্ঠান করতে গেলে টাকার দরকার, কেউ টাকা দিচ্ছে না, কিন্তু এখন তো টাকার সমস্যা হচ্ছে না। তখন ডাকলে পুলিশের ভয় থাকতো যে কখন পিছন দিক থেকে একটা বাঁশিতে ফু দিবে আর সব দৌড় দিবে। তারপর অনুষ্ঠান শেষ হতে না হতেই দৌড়ে পালানোর একটা ট্রেন্ডেসি থাকতো, যে এই মুখ চিনে চিনে পুলিশ অজ্ঞাতনামা আসামি করে ধরবে। এবং পুলিশের সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আপনি চিন্তা করেন যে সর্বশেষ যেটা শেখ হাসিনার জমানাতে বড় একটা মিটিং হলো এই পল্টন ময়দানে, তো তার মধ্যে পুলিশ যেভাবে অস্ত্র চালালো, গোলাবারুদ চালালো, যেভাবে গাজীপুরের জাহাঙ্গীরে এসে এখানে মারধর করলো, 28 অক্টোবরের সমাবেশ। তো ওই সময়টাতে কিন্তু দেখেন বিএনপির সবার মধ্যে একটা ভয় ছিল, মানে তাদের সমাবেশ ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় ছিল যে পালানো লাগতে পারে, দৌড় দেওয়া হতে পারে। কিন্তু এইবারে আপনি দেখেন
এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জমানাতে তাদের এই ভয়টা একেবারেই নেই। এখন তারা ইচ্ছা করলে সিটি কর্পোরেশনে তালা লাগাতে পারছে, তো তাদের তো এই ধরনের ক্ষমতা আছে। এবং আজকে কার্যত সিটি কর্পোরেশন অনেক দিন যাবত অচল। তারা ইচ্ছা করলেই এখন সচিবালয়ে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে, জেলা অফিসে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে, পুলিশকে যে কোনো একটা কথা বললে তাদেরকে পুলিশকে শুনতে হচ্ছে। অনেক থানার যে কর্মকর্তা এখন কেউ সংসদ সদস্য নাই, কোনো কিছু নাই, কিন্তু এলাকার যিনি সম্ভাব্য প্রার্থী একজন দুইজন না, এরকম ডজন অফ প্রার্থী যারা আছেন তাদেরকে তোয়াজ করতে হচ্ছে, তদবির করতে হচ্ছে। তো এই যে সফলতা, বিএনপি যে সফলতা জলে স্থলে অন্তরিক্ষে, তো এগুলো দেখার পর বিএনপির কাস্টোডিয়ান হিসেবে তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, আত্মমর্যাদা আসবে, একটা লিডারশিপ কোয়ালিটি আসবে। ওটাই তারেক রহমানের ভাষণ, অঙ্গভঙ্গি এবং তার শব্দচয়ন এবং তার দৃঢ়তার মধ্যে সেটা প্রকাশিত হয়ে গেছে। এবং সেটাই তিনি বলেছেন। আগে যেভাবে বিএনপির অন্যান্য নেতারা অনেকটা সুয়া করে, অনেকটা আদরে আদরে ভাব নিয়ে আবেদন নিবেদন জানাতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, যদি না দেন আমরা কি করব, সে একটা অসহায়ত্ব ভাব। এখন বিএনপির মতো একটা বড় দল যত বেশি ভদ্রতা দেখালো, বিনয় দেখালো, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কঠিন হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। এখন বিএনপি বুঝে গেছে যে যেমন মানে একটা মুগুর এখানে লাগবে বা এখানে একটা জাস্ট শক্ত হতে হবে। তো সেই শক্তটা যে দৃঢ়তাটা, এটা তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন। অর্থাৎ তিনি যে ভাষায় কথা বললেন সেই ভাষায় যেভাবে সিদ্ধান্ত দিলেন, অর্থাৎ 1971 সনের 7ই মার্চ তারিখে বঙ্গবন্ধু যেভাবে বলে দিয়েছিলেন যে এত তারিখের পরে রেল বন্ধ, অমুক বন্ধ, রাজপথ বন্ধ, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, কর্মচারীরা অফিস যাবেন না, 1 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন। ওই 7ই মার্চের ভাষণের মতো করেই অনেকটা এখানে তার ভিতরে যে দৃঢ়তা এসছে, তার মধ্যে যে সাহস আসছে, কনফিডেন্স আসছে। আর কয়দিন পরে নেক্সট দেখা গেল এবার এই তারুণ্যের সমাবেশ করেছে, তারুণ্যের পরে তো উনি এরপরে যুবকদের একটা সমাবেশ করবেন, যুবকদের পরে উনি যদি বলেন আমি একটা মহিলা সমাবেশ করব, তারপরে আমি একটা পৌরদের সমাবেশ করব, বৃদ্ধদের সমাবেশ করব, সব জায়গাতে কিন্তু এরকম লোকজন আসবে। এবং সেখান থেকে তিনি যদি আরও কঠোর যাকে বলা হয় কোনো ঘোষণা দিয়ে দেন, সেক্ষেত্রে বর্তমান সরকার তাদেরকে এটা মোকাবেলা করতে হবে ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ যাকে বলা হয় পলিসি, ইন টার্মস অফ স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং। এবং সেটা না করলে এই যে বিএনপির যে লোকজন যেভাবে খেপেছে, এই খেপানো যে মনোভাব, এই মনোভাবকে সামাল দেওয়ার মতো অবস্থা নাই। এটা হলো ইন জেনারেল। দ্বিতীয়ত হলো যে এটা যদি অন্য একটা দিক আপনি দেখেন, সেটি হলো যে এই সমাবেশটা এই মুহূর্তে কেন হলো, এই মুহূর্তে এটা কী দরকার ছিল। আজ ঢাকা শহর কার্যত অচল, কিন্তু তারপরে কেন দরকার ছিল। দ্বিতীয়ত হলো যাকে দেখাবেন তিনি এখন জাপানে। আজ যদি তিনি ঢাকা শহরে থাকতেন এবং তিনি যদি যমুনাতে থাকতেন, তিনি বুঝতেন যে পুরো ঢাকা শহর কীভাবে একেবারে অচল হয়ে গেছে। একদিকে ওখানে এরশাদ সাহেবের নেতৃত্বে গুলিস্তানের পুরো এলাকাটা অচল, এরপরে আবার শিক্ষা ভবনের সামনে কারা যেন আন্দোলন করছে, পুরো শিক্ষা ভবন অচল, কার্জন হলের ওই এলাকা। আর তারুণ্যের এই সমাবেশের কারণে বলতে গেলে তো এই যে এখনও পর্যন্ত ঢাকা অচল অ্যাট দিস মোমেন্ট। আপনি তেজগাঁও যান, মগবাজার যান, সব জায়গাতে শুধুমাত্র অচল অবস্থার জন্য কি যারা আন্দোলন বা সমাবেশ করেছে তারাই দায়ী, নাকি যেই কারণে এই সমাবেশ সেই কারণ? আমি তার আগে একটু জানিয়ে দিতে চাই, আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু দেরি হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। আজকে তো খুবই মানে কঠিন অবস্থা, রাস্তার অবস্থা ভালো না। সেটাই রনি ভাই বলছিলেন। এখন ধরেন যে কোনো কর্মসূচি নিলে পরে ঢাকা শহর অচল হয়ে যায়, আর বড় কর্মসূচির ক্ষেত্রে তো বটেই। কিন্তু যারা কর্মসূচি নিচ্ছেন, দাবি দাওয়া নিয়ে মাঠে নামছেন, তাদের দাবির যৌক্তিকতা, তাদের সেই গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সেগুলোও তো বিবেচ্য বিষয়। আপনি বলছেন ডক্টর ইউনূস দেশে নাই, কিন্তু নিশ্চয়ই তিনি সে খবর পেয়েছেন। এবং আমরা জাপান থেকে ওনার যে বক্তব্য শুনলাম, সেটি তিনি আগের কথাই বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, এবং যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা যদি এই দুজনের বক্তব্য পাশাপাশি রাখি, জনাব তারেক রহমান বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং হবে।
আর ডক্টর ইউনূস বলেছেন আগের কথাই জুনের মধ্যে হবে যে কোনো পরিস্থিতিতে। তার মানে কি নির্বাচন নিয়ে দুপক্ষ কি একরকম মুখোমুখি অবস্থান বা? ইউ আর রাইট, এখানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন। এখানে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করতে না পারে, তাহলে বিএনপির যে এই মুহূর্তে যে জোশ রয়েছে, খ্যাতি রয়েছে, নেতৃত্বের এই মুহূর্তে যে যাকে বলা হয় তাদের যে চেইন অফ কমান্ড রয়েছে, এই জিনিসটিকে নতুন করে আবার গড়ে তুলতে হবে জানুয়ারিতে। তখন ওই জমানাটা হয়ে যাবে ইউনূস এরা। এই গেল এক। 2 নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয় 3 মাস আগের থেকে যদি আপনি ধরেন, তাহলে তো আপনার জুলাই আগস্ট থেকেই আপনাকে অ্যাবসলিউটলি সব কিছু করতে হবে। এবং সেটি যদি হয়ে যায় তাহলে আসলে এই যে সংস্কার বলেন, ইউনূস সাহেবের অন্য যে সকল প্রোগ্রাম বলেন, চট্টগ্রাম বন্দরের এই যে অপারেটর নিয়োগ, তারপর শেষে করিডোর দেওয়া, বা এই যে কাতারে গিয়ে যে এখন যে উপদেষ্টা যার মানে বিএনপি যার পদত্যাগ চাচ্ছিল, তিনি এখন কাতারে বৈঠক করছেন এবং শুনছি জামাতের নেতারাও সেখানে যাচ্ছেন। তো সেখানে যে পলিসিগত সিদ্ধান্ত হবে আমেরিকান যারা লোকজন আছে, সব জিনিসগুলো বঙ্গোপসাগরে একেবারে ডুবে মরবে। তো এখানে দুটো পক্ষই দাঁড়িয়ে আছে। এবং এখানে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছেন এবং তিনি সেখানে বসে তো দেখছেন, আসলে তিনি কিছু দেখছেনও না, শুনছেনও না। তিনি যদি দেখতেন এবং শুনতেন, আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না। বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসে নির্বাচনটা প্রথম দিকে চায়নি। বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক, সব কিছু চলুক এবং এর 1 বছর 2 বছর ক্ষমতায় থাকুক, এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল। আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না। কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতুরি, যে ধরনের চালাকি, তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে। এখানে ভয় এবং সন্দেহ, হ্যাঁ, সেই কারণে চাপ না, এখন বিএনপির অস্তিত্বের বিষয় হয়ে গেছে। 2 নম্বর হলো এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি, মৌলবাদী শক্তি, এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ, তারা ইসলামাইজেশন বলছে, ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় করছে, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে। এখানে বিএনপিও থাকবে না, কোনো কেউ থাকবে না, এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে। মানে এই শক্তির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল মনে হয়। শুধু সহানুভূতিশীল না, মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে, সরকার তারা চালাচ্ছে। ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান, এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে। কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে, সেই সমালোচনা করার জন্য সে 10টা কারণে দেখাতে পারবে না। সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না। ফলে কি হলো, এই দুইয়ের চাপে পড়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ফ্যামিলি বন্ডেজ, ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। আপনি ফজলু ভাইয়ের কথাই চিন্তা করেন, এই যে ফজলু ভাই আমার পাশে এসে বসছেন, আপনি দেখেন তার চেহারার দিকে তাকায় দেখেন, আজ থেকে 6 মাস আগে ওনার চেহারা এরকম ছিল না। বিকজ যখনই আপনার মনোমস্তিষ্কে আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন, রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন, রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন না। তো এখানে আপনার ঘুমাতে হলে খুব নির্বোধ হতে হবে, বেকুব হতে হবে, খুব লোভী হতে হবে, আপনাকে নেশাগ্রস্ত হতে হবে, ক্ষমতার জন্য পাগল হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট স্লিপ। এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন, তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে, এই আগামী মাসে কী হবে, এটা গুনে গুনে বলতে পারেন। আর যখনই বলতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন, ধরেন একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন, চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় ফনা তোলা বিষধর সাপ ফোঁস ফোঁস করছে, আপনি ঘুমাতে পারবেন? ঘুমাতে পারবেন না। এই সমাজেরও সেন্সিটিভ ম্যানগুলো ঘুমাতে পারছে না। এখন আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন, ডিসেম্বরে কি নির্বাচন হবে? এখন যেহেতু নেতা বলেছেন হবে, হতেই হবে, ফলে আমি আমার যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি এই পার্টিটা ছেড়ে যাই নাই, আমার বক্তব্যটা ওখানেই থাকুক, আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায় দেবো। আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট ফজলুর রহমান, শুনছিলেন, আমরা একটা রিপোর্টও দেখছিলাম যে তারুণের সমাবেশ হয়েছে আজকে ঢাকায়, সেখানে জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং এটা আমাকে দেখাতে পারবেন আবার আপনি দয়া করে, তাইলে আমি তা না হলে আমার কথার মধ্যে একটু হতে পারে। আমরা তাহলে হ্যাঁ, আমরা বিরতির পরে দেখি, আমি জাস্ট মূল বক্তব্যটা শুনি, তাহলে আমরা একটু দেখে নিই, আমরা একটু ফজলু ভাইয়ের জন্য রিপোর্টটা একটু দেখে নিই এবার।
অন্তর্বর্তী সরকারের 10 মাস পর তরুণদের নিয়ে বিএনপির 3 সংগঠনের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে এই বিশাল সমাবেশ। দেশের 4টি বিভাগের লাখো তরুণ একসাথে বিভিন্ন স্লোগানে দাবি তোলেন আগামীর বাংলাদেশ গড়তে তারুণ্যের রাজনৈতিক অধিকারের। অস্থায়ী মঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতি, একে একে তরুণদের অনুপ্রাণিত করতে দেয়া হয় উদ্দীপনাময় বক্তব্য। সকাল থেকে দুপুর তীব্র রোদের পারদ, অবশেষে তরুণদের জনস্রোতে হঠাৎ ঝুম বৃষ্টি। কোনো বৈরিতা যেন থামাতে পারেনি নতুন স্বপ্ন গড়ার স্লোগান। তরুণদের আরও উজ্জীবিত করতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আগামীর বাংলাদেশ গড়তে এই তরুণরাই আসল শক্তি, যাদের কাজে লাগিয়ে ভবিষ্যৎ দেশ গড়বে বিএনপি। বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই। তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। দেশের সব সংকট কাটিয়ে উঠতে দরকার দ্রুত নির্বাচন, কিন্তু বিভিন্ন তালবাহানায় পেছানোর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র চালানোর ইচ্ছে থাকলে জনগণের কাতারে এসে নির্বাচন করতে হবে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারকে কোনো কাজে নিজেদের ভাবমূর্তি নষ্ট না করার সতর্কতা জানিয়ে তারেক রহমান বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তাই প্রস্তুতির নির্দেশ দেন নেতাকর্মীদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। পরে সবার সাথে স্লোগান তোলেন, আর কোনো দেশের পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে কি আলোচনাটা শুরু করব? তাহলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য দিয়ে আবার শুরু করব। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজ আমরা আলোচনা করছি ঢাকায় আয়োজিত তারুণ্যের সমাবেশ, যেটি বিএনপির 3টি অঙ্গ সংগঠন আয়োজন করেছে। সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং হবে, তার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের আজকের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং রাজনীতি বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি শুনছিলেন জনাব তারেক রহমানের বক্তব্য। আগের চেয়ে তো অনেক কঠোর ডিসেম্বরের নির্বাচনের দাবির ব্যাপারে, হতে হবে এবং হবে, তারই আত্মবিশ্বাসের উৎস কি? এটা কি সরকারকে আরও বেশি চাপে ফেলা নাকি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যে ভাই, যদিও আমার অনুজ, কিন্তু জ্ঞানে গুণে অভিজ্ঞতায় উনি আমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং ওনার কথা শুনে আমি আমি শিখবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি। আমার ভাই আর যারা আমাদের কথা শুনছেন, বাংলাদেশের সমস্ত সম্মানিত জনতা, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার কথাটা হলো, এইটা কিন্তু উজ্জীবিত করার কথা না, এটা সাধারণ কোনো বক্তব্য নয়। এটা কি হুমকি?
হুমকি না, এটা এটা হলো দলিল, এটা মেনে বাংলাদেশ এবং তার রাজনীতিকে বাঁচানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করা। এই কথাটা মানুষ শুনতে চেয়েছিল বিএনপির কাছ থেকে। আমি কালকে একটা একটা ইউটিউবের বক্তব্যে আমি বলেছি যে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনূস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনূস সাহেব পাশে বসায়া, সেই সজীব বুয়েদেরকে পাশে বসায়া রাখে, একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না। এইটুক থাকা দরকার। তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম, আমি ইউনূস সাহেবকে বলতাম, আসসালামু আলাইকুম স্যার, আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন, তা না হলে আমি বসবো না। তার পদ থেকে দাবিতে তো গেছেন, হ্যাঁ, মানে তার পদ থেকে দাবিতে তো ওনারা গেছেন 1903 জন। এবং এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথম আনছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল, বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না, এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে। বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? হ্যাঁ, বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? তারা তো নেতৃত্ব না, একটা পর্যায়ে তারা টিম অফ লিডারশিপ। মূল নেতৃত্ব তো এখানে নেই। মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়, এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে, আল্লাহর রহমত। এই কথা বৃথা যাবে না। কারণ হলো এই কথা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা। এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, তাদের কথা। তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যখন ইউনূস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন, একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারপরে আমরা ব্যারাকে ফিরে যাব, এরপরে আর আমরা থাকবো না, আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই, এইটুক বলেছে। কাজেই যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী কথা বলেছে, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে, আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না। আল্লাহর রহমতে ডিসেম্বরে, আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে। যদি না হয়, এই কথাটা আপনি জিজ্ঞেস করতে, যদি না হয়, এইটাও আমি জানি ইউনূস সাহেব এবং তার সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, অথবা তাদের কোনো সরকার থাকবে না। কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনূসের সরকার? হ্যাঁ, সামরিক বাহিনী এবং বিএনপি, এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনূসের সরকার? ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে, আমি দেখছি আর কি, তাদেরকে আরবিতে বলে সুমুন বুকমুন উমিউন ফাহিউম লায়ারজিউ। তারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, মন থাকতে বুঝে না। তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই, এবং যে ভুল তারা করছে, ভুল বললে কম বলা হয়, যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে। এত অনিশ্চিত দেশ, আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম। আমি 61 বছর যাবৎ রাজনীতি করি। আমি 1964 সন থেকে রাজনীতি করি। 6 দশক আমার রাজনীতির অভিজ্ঞতা। কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে, এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, রাত্রেবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন, সেই ট্রাকের উপরে মেশিন গান, আর্মি কেন সারা রাত ঘুমাবে না, রাস্তা দিয়ে চলা যায় না, 10টার পরে 9টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয়, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাসায় আসো। এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয়? এত অনিশ্চিত কি কোনো দেশ আছে? এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম? এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে? যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয়, আমি জানতে পারি 2 মাস বা 3 মাস পরে। 1 বছর যাবত আমার দেশের একটা দ্বীপ, আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ, সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা, ওই যাকে সবাই ফুলপরি কয়, এই যে মেয়েটা, আমি বলি ভদ্র মহিলা, মানুষ বলে মেয়েটা, সে বড় বড় কথা বলে। 1 বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে।
মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে, আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে? আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব, যে সুন্দরভাবে চালাইতে পারবে। আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন? আপনি যুদ্ধ করছেন, দেশটাকে আপনি সৃষ্টি করছেন, আমি সৃষ্টি করছি, যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম। ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম। আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে 32 নম্বরের দোতলা থেকে আঙ্গুল তুলে কথা বলতো মার্চ মাসে, সেটা আমি দেখছি। কিভাবে পতাকা হয়েছে, স্বাধীনতার গান হয়েছে, এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে, সব দেখছি। জাহিদুর রহিম কিভাবে 2টা গান পাশাপাশি গাইছে, সিরাজুল আলম খান এই 4 নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গানতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাহিদ ভাই ওই গানটা গানতো ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ইকবাল হলের অতে বৈশা গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ 2টা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইল বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলো খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে। সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝি আইসা বলবেন এই তোর মার জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, উনার আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য, রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না, নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম 36,000 মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনুস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ, আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোনো রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে? প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে? দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান। ইতিহাস তো আমি দেখি 2001 সালে তারা কি ছিল, একটা প্রাইভেট সেক্রেটারি ছিল। ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের। গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পরে না, আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না। আপনি ওই 11টা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে, বিদেশি নাগরিক। আমি এদেরকে বলি 1757 সালের রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল, এরা হইল কালো রবার্ট ক্লাইভ। এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন? যে সংবিধান 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান, ও সংবিধান তাজউদ্দিন বুঝে না, না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না, আসাদুজ্জামান খানরা, মনোরঞ্জন ধর, ডক্টর কামাল হোসেনরা সংবিধান বুঝে না। ওই আলী রিয়াজ বুঝে সংবিধান। আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরির কাজ করে দেখতো বুঝে কিনা, ডিক্টেশন নিতে পারে কিনা। ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেইটা বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলাই দিয়ে নতুন করে লিখে দিব। কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার, যে 2,500 ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি, দেখাও।
বাপের বেটা হইলে গোপনে করো কেন? সকালবেলা একরকম কও, বিকালবেলা আরেক রকম কও, অন্ধকারে রাখো, মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও, আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা, ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে। সেই ছাত্র তরুণ 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পাস করছে, সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজলুর রহমান 70 ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস 9-এ ভর্তি হতে হবে, ওই গোলাম মোরার ননির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে, না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্ররা এখন ইউনো অফিসে গিয়া, ডিসি অফিসে গিয়া, বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়া বসে থাকে, সচিবালয়ে গিয়ে বসে থাকে, ডিসি কিভাবে পরিবর্তন করা যায়, কাম কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়। এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলে 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা, আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ, কলা গাছ ফুললে বট গাছ, বট গাছ ফুলে দূরা বট গাছ হইছে। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই, সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে। এগুলো আমরা দেখি, আমি দেখার দরকার নেই, মানুষ দেখে এগুলা। যাদের পিছনে এক সময় 7 লক্ষ লোক মিছিল করে আসতো, তাদের পিছনে এখন 700 লোক যায় না, 150 লোক হয় না 3 দিন মাইক মারলে পরে। তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম, এনসিপি পার্টি প্রথম, আর এদের পিছনে বিএনপি যায়। আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা, বাংলাদেশের নেতা, বিএনপিকে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক, তারপরে আপনারা গিয়ে বসবেন। তা না হলে বসলে পরে আমাদের অপমান হয়, বাংলাদেশের মানুষের অপমান হয়। এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো, যে বকা বক্তাছে আমার উপরে ফতোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানাজা পড়া যাবে না, আমি নাকি কাফের। আমি কথা বললেই হবে। দেশটাকে আমরা এদের জন্য করছিলাম, এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন? কি স্লোগান ছিল? এই যে মুক্তিযুদ্ধ হইল, 47কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে। 47 ভুল প্রমাণিত হয়েছে এদেশে 52 সনে। যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা, মুখের ভাষা, যেদিন বলা হয়েছে 62 সন, 64 সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি, আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে, বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা, সেই দিনই তো পাকিস্তানের 47 ফলস প্রমাণিত হয়েছে। যেদিন 6 দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান, 7ই জুনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যেদিন 69 সনে 11 দফা আন্দোলনের স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে, মতিউররা মারা গেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 70 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7ই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল, দেয় নাই, যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সেই তো যুদ্ধ করছিলাম। আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। সেই যে বাংলা, কোন বাংলা? সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা। গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল। ইউনুস সাহেব বুঝেন, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনি আমার চেয়ে 10 বছরের বড়, আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি, কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি? আমরা যখন যুদ্ধ করি বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে যখন ট্রিগার টিপি, পাশের ছেলেটা যখন গুলি খায়া 5 হাত উপরে উঠে বলে মামা, মাকে তুমি দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে। ইউনুস সাহেব বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে? সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক শহীদ হয়েছে। আমি যে ক্যাম্পে ছিলাম, মৈলাম ক্যাম্প, বালাট ক্যাম্প, মেঘালয়ে, সেই মৈলাম ক্যাম্পে 50,000 শিশু এবং নারী মারা গেছে। অনেকে চ্যালেঞ্জ করে 3 লাখ লোক পায়, আরে 3 লাখ না 7 লাখ লোক তো মারা গেছে শুধু শরণার্থী ক্যাম্পে। একটা যুদ্ধে খুলনাতে 18,000 লোক একদিনে মারা গেছে। এটা 8ই ডিসেম্বর। কাজে আমি আপনাদেরকে, দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে, এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে,
এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী, তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান। এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে। এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান। আমি মৌলানার নামটা বলতে চাই না, বলতে পারি। আমার কাছে মনে হয়েছে আরে বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি, যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের 212টা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না, যেখানে 1/3 মানুষ রাতের বেলায় না খায় থাকে। সেই আফগানিস্তান বানানোর জন্য, সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়। জি, আমরা আরেকটা বিরতি নিয়ে এসে রনি ভাই আপনার কাছ থেকে শুনি। মুগ্ধ হয়ে শুনছিলাম এবং সেই ইতিহাস, ওনার যেই আবেগ, ওনার যেই দেশপ্রেম, মুক্তিযুদ্ধের স্মৃতি, এগুলো আসলে আমাদের এই প্রজন্ম কতটুকু জানে, বোঝে বা ধারণ করে সেটি নিয়ে আমাদের সন্দেহ আছে। সেই কারণেই আমরা ডক্টর ইউনূসের মুখে শুনি যে রিসেট বাটনে সব কিছু ডিলিট হয়ে গেছে এবং এই প্রজন্ম বা যাদেরকে আমরা আন্দোলনে দেখেছি, যারা দল গঠন করেছেন, তারা 71 মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নায়ক মহানকদের নিয়ে যা কিছু বলেন, সেগুলো শুনে মনে হয় যে যেই বাংলাদেশ সৃষ্টি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইরা, তারা কি তার বিপরীতে কিছু দাঁড় করাতে চান কিনা। সেই জায়গায় নিশ্চয়ই বড় বড় রাজনৈতিক দল, দেশপ্রেমিক মানুষ, মুক্তিযোদ্ধা, তাদেরই সবচেয়ে সোচ্চার হতে হবে। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও আশা করছি আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, এবং জনাব গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক। রনি ভাই, ফজলু ভাই যেই জায়গায় শেষ করেছেন, ওইটা সূত্র ধরে যদি একটু বলি যে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যাদের আস্ফালন দেখছি, সেই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব বলি, তাদের নতুন দল বলি, তার সাথে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন বলি, ডক্টর ইউনূস এদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। তার মানে হচ্ছে যে উল্টো রাজনীতির পথে যারা আছেন, আমরা যদি বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ফজলু ভাইরা যেগুলো তৈরি করেছেন, তার বিপরীত শক্তিকে তিনি ইন্ধন দিয়ে যাচ্ছেন। এর তাৎপর্য কি? আমি 1 মিনিটে কথা বলি, আমার ডায়াসটা ফজলু ভাইকে দেবো, কারণ প্রথম পার্টে বেশি কথা বলেছি। এখানে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশ যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এই রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য এখানে ধর্মনিরপেক্ষতা, এখানে হাজার বছরের বাঙালির যে অভ্যাস, খাদ্যের অভ্যাস, চেহারা, চরিত্র, এই বাংলার 4500 নদ নদী, এই বাংলার গাঙ্গেয় বদ্বীপ, যারা সংবিধান রচনা করেছেন তারা এই রচনা করার সময় বঙ্গোপসাগরকে মাথায় রেখেছেন, পদ্মা, মেঘনা, যমুনাকে তারা মাথায় রেখেছেন। এবং এই পদ্মা, মেঘনার, যমুনার যে বালুচরে যে পশু পাখি আছে, তাদেরকেও মনে রেখে তারা সংবিধান রচনা করেছেন। ফলে এদেশের যে যুদ্ধ, এই যুদ্ধের সঙ্গে মাটির সম্পর্ক আছে, মায়ের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বন্ধন আছে, আকাশ আছে, বাতাস আছে, গান আছে, নদী আছে, সমুদ্র আছে। ফলে এই 9 মাসের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে 1000 বছরে বাঙালির ইতিহাস জড়িত। আপনি 23 দিন 24 দিনে রাজপথের আন্দোলন দিয়ে এই টোটাল জিনিসটা রিসেট করে দিবেন, এটা আপনার কাছে মনে হবে চেষ্টাটা পারমাণবিক বোমা আপনি ফাটিয়ে দিয়েছেন। এবং সেই পারমাণবিক বোমার কবলে পড়ে আমরা এখনও যদি আমাদের হুঁশ না হয় যে মৃত্যু সমাগত। এবং আপনি জানেন যে পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে আই ডোন্ট নো যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন মানুষ অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে, তাদের হাতে হাতে যুদ্ধ করা ছাড়া উপায় থাকবে না। আমরা এখন এই সময়টাতে যে ফান্ডামেন্টালিজম, উগ্রবাদ, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে কখনোই উগ্রবাদ ছিল না। 800 বছর মুসলমানরা এদের শাসন করেছে। সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে, তখন 35 লাখ ছিল তার সৈন্যবাহিনীতে। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলিয়েও 35 লাখ সৈন্যবাহিনী ছিল না। 35 লাখ সৈন্যের সেই সম্রাট গ্লোবাল জিডিপির 32% শুধুমাত্র দিল্লি সিংহাসন থেকে নিয়ন্ত্রিত হতো। তাকে বলা হতো জিন্দা অলি, তাকে বলা হতো জিন্দা পীর।
এবং তিনি যে বই লিখে গেছেন ফতোয়া আলমগীরি, এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে ইসলামী জুরিসপ্রুডেন্সের মাস্টারপিস। তার আমলে তার মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সব কিছু ছিল হিন্দু। এই বাংলায় খোঁজ নিয়ে দেখেন, তখন কোনো উগ্রবাদ ছিল না। এখন বাংলাদেশে যারা করতে চাচ্ছেন তারা কি আওরঙ্গজেবের চেয়ে বড় কিছু হয়ে যেতে চান? এই যে একটা ডেঞ্জারাস, এইটা হলো ইসরায়েলি একটা চক্রান্ত, এটা হলো এদেশকে আইএস বানানোর একটা চক্রান্ত, এদেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত। এই আফগানিস্তান যেখানে এসে আলেকজান্ডার ফার্স্ট ল্যান্ড করেছিলেন, এবং রুকসানা আফগানিস্তানের যে তখন এই অঞ্চলের নাম ছিল ব্যাকটেরিয়া, সেই রুকসানাকে সে একটা মাত্র বিয়ে করেছেন জীবনে। এই আফগানিস্তান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি বামিয়ান, ওই সভ্যতার একটা ভূমিকে পৃথিবীর সমস্ত সভ্যতা, এই যে আমরা তাফসিরে কবির বলি, তাফসিরে কবির মানে যত আছে সব আফগানিস্তান থেকে ইসলামী জুরিসপ্রুডেন্স তৈরি হয়েছে। কই সেখানে তো কখনো উগ্রবাদ ছিল না। এখন এই তালেবান আসলে কোত্থেকে? আর এই বাংলাদেশকে এখন যারা তালেবান বানাতে চাচ্ছেন মূলত আমাদেরকে শেষ করতে চাচ্ছেন। আমার কথা শেষ, ফজলু ভাই বলুন। জি ফজলু ভাই, এই ইউনূস সরকারকে সব দল সমর্থন করে বসিয়েছে, সকল দলের সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন। প্রতিনিয়ত সেই সমর্থন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আপনার দল বিএনপি সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে যদি ডিসেম্বরতে নির্বাচন না দেয়। অন্য আরও অনেক পক্ষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক, তারা অনেক বেশি এখন সমালোচনা মুখর নানান কারণে এই 10 মাসে। তো সকলের সমর্থনে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, এত প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পর 10 মাসেই কেন সব কিছু হারিয়ে গেল? এই কথাটা জনাব ইউনূস সাহেব নিজেও স্বীকার করেছেন। কার কাছে? নিউ এজের যে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর নুরুল কবিরের কাছে, যে আমি তো রাজনীতির মানুষ না, এত বুঝি না। এটা তার সরলোক্তি ছিল কিনা আমি জানি না, যদি সরলোক্তি হয়ে থাকে তাহলে ভালো। আমিও মনে করি ম্যারাডোনা বা মেসি বা রোনালদো এরা ফুটবলের শ্রেষ্ঠ পৃথিবীতে, কিন্তু তাদের হাতে যদি আপনি ক্রিকেটের ব্যাট দিয়ে বলেন সেঞ্চুরি হাঁকাও, তারা ব্যাটই ধরতে পারবে না। আবার লারা, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে শ্রেষ্ঠ, তাদের হাতে বল দিলে পরে তারা গোল খাইয়ে বাড়িতে আসবে। ইউনূস সাহেব যতটা অর্থনৈতিক এনজিও ভিত্তিক অর্থনীতিতে যতটা উনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীকে যতটুকু উনি দিতে পেরেছেন, আমাদেরকেও দিতে পেরেছেন, আমি এটা অস্বীকার করি না। তা না হলে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা না। আমি এটাকে সম্মান করি, কারণ বাঙালি মুসলমানের কোনো সন্তান নোবেল পায় নাই এখন পর্যন্ত। আমি সম্মান করি, কিন্তু এনজিও করা আর রাষ্ট্র চালানো, একটা এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না। ওনার প্রকৃতিটা আমার কাছে, চিন্তার প্রকৃতি বা গতি প্রকৃতিটা এত ছোট। উনি 71-72 বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের। উনি এইটা ছাড়তে রাজি হন নাই। আমরা এটা ভাবি নাই তখন। এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না 72 বছর বয়সে, উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন? কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। ওইটা তো হলো একটা নাটক করলেন উনি। এই নাটক করা আর বাস্তবতা তো এক জিনিস না। উনি ডাকলেন, এই হাসনাত কোথায় আসো, তাড়াতাড়ি আসো, 150 ছেলে হেলি হবে, গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো, আইসা আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও, তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো, আর তোমরা স্লোগান দেবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার, বেশি না 10-12 ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা, আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে, যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে, তাদের নামে স্লোগান দিবা। দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব। ওই নাটকটা যত সহজে উনি উতরাইতে পারছে, পরের নাটকটা কিন্তু এত সহজে উতরাইতে পারে নাই।
ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব, ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার, ওই যে বাংলা নাহিদ ইসলাম মনেও থাকে না, মহান ব্যক্তি এরা। তুমি গিয়ে এটা প্রচার করবা। নাহিদ ইসলাম আইসা বলল যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে, পদত্যাগ করে ফেলবে। উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে, স্যার আপনি পদত্যাগ করে দেন না, আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না। কিন্তু এই নাটকটা ফেল করছে। এত যদি না বুঝে তাইলে হয় আমি বোকা, আর যদি উনি না বুঝে, আমি না বুঝলে আমি বোকা, উনি না বুঝলে উনি স্বার্থপর। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি, আমরা এইটাও বুঝি যে একটা ছেলে, একটা যুবক, একটা ইলেকশনে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে শপথ নিতে দেয় নাই বইলা 9 দিন ঢাকা শহর বন্ধ রাখছে। ওই ছেলেটা বিএনপি সব লাগবে না, ওই ছেলেটাই যদি মনে করে, আমি খুব ক্লিয়ারলি বলি, মিলিটারি ছাড়া ইউনূস সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না, বন্ধ থাকতে হবে। কাজে এই জায়গাতে গিয়ে জিনিসগুলো দাঁড়াইছে এখন, যে উনি যদি এবং উনার লোকজন যদি নিজের দেশ স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ওনারা ঢুকে যেতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। আমি চাই না, তখন তো একটা সংঘাত তৈরি হবে, এই দেশে একটা গৃহযুদ্ধ হোক। আমি চাই না বারবার ওই ছেলেটা, ওই যে মাহফুজ আলম যাকে উনি বলছিলেন মাস্টার মাইন্ড, ও 3 দিন বলছে যে দেশে গৃহযুদ্ধ হবে। আমি চাই না গৃহযুদ্ধ হোক, তবে এই দেশে যদি আমার দেশ যদি বন্ধক দিয়ে দিতে হয় তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে। গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম না, এখনো মুক্তিযুদ্ধরা জীবিত আছে, আমি বলে দিলাম। এইটা যদি ইউনূস সাহেব পরিহার করতে চায়, এটাকে যদি উনি অ্যাভয়েড করতে চায় যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক, লাখ লক্ষ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক, উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে, নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করব, উনি আমার 10 বছরের বড়, পাক্কা 10 বছরের বড়, ওনার কাছে আমি অনুরোধ করব আপনি দয়া করিয়া একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন। ডিসেম্বরে দেন না, তারেক রহমানের কথা রাখার দরকার নাই, আগেই দেন। বিএনপির কথা দরকার নাই। আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হয়েছে, 1 অক্টোবরে 2001 সনে 1 অক্টোবরে ইলেকশন হয়েছে, আপনি অক্টোবর মাসেও ইলেকশন দিতে পারেন। সেই ইলেকশনটা আপনি কিন্তু বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন? হ্যাঁ, বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি ডক্টর ইউনূস ছোট হয়ে যাবেন? বিএনপি তার যারা এখনো যে অবস্থানে আছে, আমি আপনাকে বলি, দেখেন 1969 সনের 25শে মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান আসলো, সিনে আসলো, আইয়ুব খান পর্দার অন্তরালে চলে গেল। পরের দিন আপনি শেষ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে, ইয়েস সামরিক শাসন আমি সমর্থন করি না, কিন্তু আপনাকে 1 বছর সময় দেওয়া হলো, এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। আজকে তারেক রহমানের এই বক্তব্যটা কি ওরকম কঠোর বার্তা? আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানের এইটা একটা হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। যদি এটা তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে, তাইলে বিএনপি করার আর কোনো জাস্টিফিকেশন থাকবে না। আমি এই কথাটা বলে দিলাম, কিন্তু কারণ তখন ইউনূস সাহেব বলবে দেখছি তো, তুমি তো কইছিলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেক ধন্যবাদ জনাব গোলাম আওয়াল রনি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।